ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটার এমসিকিউ আমরা কিছু দেখেছিলাম গত পর্বে। আজকে আমরা পার্ট 2 দেখব। তো এমসিকিউগুলো একটু দেখেন। সামনে আপনাদের এমইএস এর এক্সাম আছে, তো এমইএস উপলক্ষে কিছু এমসিকিউ আপনাদের করাবো আর কি। আমরা 20 নাম্বার একটু দেখি। একটা বলছে কি, দুইটি বলের লব্ধি বলদের সমষ্টি সমান হলে বলদের অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে দুইটি বলের লব্ধি বলদের সমষ্টির সমান, এটা আমরা না করে সংক্ষিপ্তভাবেই করে ফেলতে পারবো। তাহলে এই লব্ধিটা যদি সমষ্টির সমান হয় পি প্লাস কিউ, তো এইটা কখন হয়? দুইটা সামেশন কখন হয়? যখন দুইটা বল একই দিকে কাজ করে। এখন এইটা হচ্ছে একই দিকে কাজ করে, তখন লব্ধির সমষ্টির সমান হবে। আর এখানে হচ্ছে আলফা কত? দেখেন 0 ডিগ্রি। আলফা যখন 0 ডিগ্রি হয় তখন কিন্তু এইটা মান আসে। আর দুইটি বলের লব্ধি যখন আমরা উল্টা দিকে মানে মিনিমাম করতে চাবো, এটা কিন্তু ম্যাক্সিমাম, এখানে হবে আর এর মান ম্যাক্সিমাম। আর এর মান যদি মিনিমাম করতে চাই তাহলে পি মাইনাস কিউ। একটা যদি পি হয় একটা যদি কিউ হয়, এখানে আলফার মান হবে হচ্ছে 180 ডিগ্রি। দুইটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তারপরে 180 ডিগ্রিতে হচ্ছে মিনিমাম, লব্ধির মানটা হচ্ছে মিনিমাম। আর আলফার মান হচ্ছে 0 ডিগ্রিতে হবে কি ম্যাক্সিমাম। এটা হচ্ছে দুইটি বলের সমষ্টি। লব্ধি হবে দুইটি বলের সমষ্টি, এটা হবে লব্ধি হবে দুইটি বলের বিয়োগফল। এখন দুইটি সমান বলের মান পি এবং সমকোণে ক্রিয়া করলে লব্ধি কত? তো সমকোণে ক্রিয়া করলে তো লব্ধি একটা এরকম সমকোণী ত্রিভুজের মতো হয়ে যাবে। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে আর এর মান কীভাবে বের করে? √p² প্লাস কিউ স্কোয়ার, এটাই তো। কিন্তু এখানে দুইটা বল পি বলছে, যেখানে কিউ না বলে দুইটাই হবে হচ্ছে পি। দুটি যদি পি হয় তাহলে p² প্লাস p², 2p², তাহলে p√2, এটাই হবে অ্যান্সার। একটি ফোর্স, দ্য ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি অফ মাস 200 কেজি টু প্রডিউসড অ্যান অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করবো একটা বডির উপরে, সেটার মাস হচ্ছে 200 কেজি। 200 কেজি যদি মাস হয় তাহলে এই ফোর্সের মান আমার কত হবে? এখন এইটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি সামনের দিকে চলতে থাকে, তো একটা বডি যদি আমরা চিন্তা করি, তো এই যে বডিটা, এটা বলছে যে 5, এটা ত্বরণটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে মুভ করে। এটা কি এমনি এমনি মুভ করে? এটাই তো ইঞ্জিন আমার দিতে হবে, শক্তি দিতে হবে বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই ফোর্সটা হচ্ছে এফ। এখন এফকে আমরা বলতে পারি এম এ। তো এটার মাস যদি 200 কেজি হয় আর এটার অ্যাক্সেলারেশন যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এটার ফোর্স অ্যাপ্লাই করবো কতটুকু? 200 × 5, এরকম 10,000 মিটার, 10,000 নিউটন। মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন। দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে একটা যদি এদিকে পি হয় একটা এদিকে কিউ, এইটা হচ্ছে আলফা 120 ডিগ্রি। আর বড় বলটি 40 নিউটন, তো একটা ধরলাম 40 নিউটন, এবং লব্ধি ছোট বলের মান এর সাথে লম্ব থাকে। আচ্ছা, এই যে ছোট বলের মান যেটা, এটার সাথে লব্ধিটা হচ্ছে লম্ব বরাবর কাজ করতেছে এইরকম। তার মানে এই এটা হচ্ছে লম্ব, মানে এটা যদি সেটা ধরি 90 ডিগ্রি। ছোট বলটি নির্ণয় করো। এই ছোট বলের মানটা আমার কত হবে, এটা আমার বের করতে হবে। আমরা তো সূত্র জানি, এই যে অ্যাঙ্গেলটা জানা আছে tan 90 ডিগ্রি। আলফা হচ্ছে দুইটি বলের মধ্যবর্তী কোণ, আলফা দুইটি বলের মধ্যবর্তী কোণ, বলের মধ্যবর্তী কোণ। আর থেটা হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা বলের কোণ, লব্ধির সাথে যে কোনো একটা বলের কোণ, এটা বলবো থেটা। এখন এইখানে সূত্র যে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে
এই যে যেই লব্ধিটা যেই বলের সাথে আমি নিছি যে কোনটা, তো এই বলটা আমার ফ্রি রাখতে হবে, এই বলটা নিচে ফ্রি রাখতে হবে, এই বলটা নিচে ফ্রি রাখবো। আর এইখানে যে বলটা থাকবে 40, এই বলটা উপরে এবং নিচে সাইন এবং কসের সাথে যাবে। ট্যান থিটা মানে কি সাইন বাই কস, তার মানে 40 সাইন আলফা, আলফা মানে 120 ডিগ্রি, আর এখানে থাকবে 40 কস আলফা, আলফা মানে 120 ডিগ্রি। এখান থেকে ট্যান 90 ডিগ্রি মানে ইনফিনিটি 1/0 এটা বলতে পারি। তাহলে 40 সাইন 120, আর এখানে থাকবে কিউ প্লাস 40 কস 120। এটা তো 0 হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কিউ প্লাস 40 কস 120 ডিগ্রি। তাহলে এখানে আমার ইজিক্যাল টু 0, এখানে ক্যালকুলেশন করলে কিউর মান আসবে 20। ঠিক আছে, এখানে পি ধরছে, আমি কিউ ধরছি, একই কথা। আপনি জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে এই ধরনের অঙ্কগুলো আসলে আপনি করতে পারবেন। দেখবেন যে কার সাথে কোনটা ধরা হয়েছে ওইটাকে ফ্রি রাখবো, ওইটা নিচে ফ্রি রাখবো, আর বাকি যে বলটা থাকবে ওই বলটা উপরে এবং নিচে সাইন কসের দুইটার সাথেই আপনার দিতে হবে। এটা টেকনিক আর কি। আমি আরো একটু ক্লিয়ার করে দিই। এই একটা বল, এই একটা বল, দুইটা বল, তো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এইটা যদি আমার লব্ধি হয়, দুইটি বলের মধ্যবর্তী কোণকে বলবো আমরা আলফা, আর এই লব্ধির সাথে যে কোনো একটা বল কোণকে বলবো আমরা থিটা। লব্ধির সাথে যে কোনো একটা, পিও নিতে পারি আমি, কিউ নিতে পারি, যেটা বলবি আমি ওইটা নিব, সমস্যা নেই। এই থিটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, মানে সাইন বাই কস। কিন্তু এখানে তার এটা 90 ডিগ্রিতে নাই, আমি সাইন কস লিখতে পারবো না, যেহেতু 90 ডিগ্রিতে নাই। আমার দেখতে হবে কোনটা নিচে কোন বলের সাথে, কিউ এর সাথে কোন নিচে। তাহলে কিউটাকে আমি নিচে ফ্রি রাখবো, কিউটাকে নিচে ফ্রি রাখবো, আর যে বলটা আমি কোন নিই নাই ওইটা সাইনের সাথে একবার দিব উপরে, আর কসের সাথে দিব একবার নিচে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। সূত্রটা মুখস্থ রাখার দরকার নাই, সূত্র মুখস্থ রাখলে আপনার অঙ্ক এলোমেলো করে ফেলবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 90% ভুল হয়ে যাবে কোনটা যদি এদিক সেদিক হয়ে যায়। আমি যে টেকনিকটা বললাম এইটা মাথায় রাখবেন। এটা দুইটি ফোর্স 4 কেজি 5 কেজি 60 ডিগ্রি কোণে কাজ করছে। একটা 4 কেজি, একটা 4 কেজি, আর একটা হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে কাজ করতেছে। এখন লব্ধি মান কত হবে? এই লব্ধিটা কত হবে? লব্ধির মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। আলফা কত? 60। তো এটা সমাধান করলে অ্যান্সার আসবে হচ্ছে 7.8 কেজি। যদি কোনো বল কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘোরায় বা ঘোরাতে চায়, তাহলে ওই ঘোরানোর প্রবণতা কি বলে? মোমেন্ট। এটাকে হচ্ছে মোমেন্ট, মানে লম্ব দূরত্ব বরাবর ঘুমাবো। তো এই যে একটা বস্তু যদি এখানে থাকে, এইখান থেকে আমি এই বস্তুটাকে এইভাবে ঘোরাতে চাচ্ছি লম্ব বরাবর, এটা লম্ব বরাবর, তাহলে এটা কি তৈরি হচ্ছে? একটা মোমেন্ট তৈরি হচ্ছে না? এই লম্বটা কথা ইম্পর্টেন্ট, এই লম্ব মাথায় রাখলেই বুঝতে পারবেন যে এটা মোমেন্ট হচ্ছে আর কি। তাহলে যদি বল পরস্পর 180 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে তাদের লব্ধির মান কত হবে? 180 ডিগ্রি করে। 180 ডিগ্রি মানে কি? cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, মানে আমরা এখানে বসাই দিলেই তো পেয়ে যাব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাহলে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি মানে -1, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। এখানে পি এর মানটা বড় বলছে, তাহলে এখানে যেহেতু এরকম আছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলাই দিলেই হয়ে যাবে। 180 ডিগ্রি আমার যেহেতু বলেই দিছে, এখানে যেহেতু উল্টা দিকে হচ্ছে, তাহলে পি এবং কিউ, পি এর মান যদি বড় হয় তাহলে এখানে হবে পি মাইনাস কিউ। আমরা সরাসরি এটা লিখে দিতে পারি, আবার যদি সূত্র দিয়ে দেখাই দিতে চাই তাহলেও হবে, সমস্যা নেই। আমরা যেহেতু জানি যে 180 ডিগ্রি একটা আর একটা সে উল্টা, একটা পি একটা কিউ, তাহলে পি যদি বড় হয় তাহলে কি হবে? পি মাইনাস কিউ হবে। এটা সূত্র অ্যাপ্লাই না করে আমার বেসিক থেকে করে দেওয়া যায়, যেহেতু জিনিসগুলো বোঝেন আর কি। এখানে অনেক টাইম সেভ হবে আর কি।
বুঝে বুঝে জিনিসগুলো করা খুবই ইম্পর্টেন্ট, সেটা এমসিকিউ হোক আর অন্য অঙ্কগুলো হোক। একটি বস্তুর অবস্থান নির্বিশেষে যে বিন্দু দিয়ে পুরো ওজন কাজ করে, তাহলে একটা বস্তু, এটা যদি একটা বস্তু হয়, তাহলে এই বস্তুটার ওজন এখানে কাজ করে না, এটা হচ্ছে এর ভারকেন্দ্র, মানে ভারকেন্দ্রে এর পুরো ওজন কাজ করবে, পুরো ওজনটা ভারকেন্দ্র দিয়ে কাজ করে, এটাকে বলে ভারকেন্দ্র আর কি। মোমেন্ট অফ ফোর্সের সূত্র কি? মোমেন্ট অফ ফোর্স হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের মান 0 হবে? তাহলে আমার কাজ হচ্ছে, একটা জিনিস দেখেন, এই বস্তুটাকে আমি এখানে নিয়ে আসব, এই পয়েন্টে নিয়ে আসব ধাক্কা দিয়ে। তাহলে এইখানে যদি আমি আনতে চাই, তাহলে এটার দূরত্ব হবে এস। আর আমার কাজ হচ্ছে কি, বল ইন্টু বলের দিকে সরণ, বলের দিকে সরণ। তাহলে এই বস্তুটাকে আমি ধাক্কা দিব ঠিকই, মানে এফ বলে ধাক্কা দিব ঠিকই, কিন্তু এটার কাজ হতে হবে 0। এটা কখন হবে? যখন এই বলের দিকে সরণ হবে না, বস্তুটা বলের দিকে সরণ না হয়ে কোন দিকে হবে, এখানে স্থির থাকতে পারে, অথবা অন্য বলের দিকে না হয়ে অন্য কোনো দিকে সরণ হতে পারে। এখন এই বস্তুটা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি চিন্তা করি যে এই বস্তুটা এদিকে না এসে একটু অ্যাঙ্গেলে আসলো, তাহলেও কিন্তু এটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা এদিকে গেল আর একটা এদিকে গেল। এই বলটা দুই দিকে দুইতে সরণ হলো, কিছু তো হয়েছে, বলের দিকে কিছুটা সরণ হলেও হয়েছে, কিন্তু আমি এই বলটা যদি সোজা 90 ডিগ্রিতে উপরের দিকে উঠাই, এখানে যদি উঠাই, তাহলে এখানে কিন্তু কোনো কাজ হলো না, মানে অ্যাকচুয়ালি কোনো কাজ হবে না। এইটা কিন্তু সরণ 0, বলের দিকে সরণ হয় নাই, এই জন্য সরণ 0। ফিজিক্সের এইরকমই একটা এটাই রুলস, যে অবশ্যই কাজ হইতে হলে বল আর সরণটা হইতে হবে বলের দিকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, যে আমার কাজ হতে হলে বলের দিকে সরণ হতে হবে। এখানে সরণ যদি 90 ডিগ্রিতে হয়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এখন সরণ যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে কি, এই সোজা বরাবর মুভ করা, তার মানে কি কাজ হচ্ছে। 180 ডিগ্রি হলেও মুভ হবে, কিছু না কিছু হলে এদিকে আসবে, আবার 60 ডিগ্রি হলেও কিছু না কিছু সরণ হবে আর কি। An angle between the inclined line of sight and the horizontal is called এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে আর কি। কোনো রেখার সাথে আনুভূমিক রেখার মধ্যবর্তী কোণকে ভার্টিক্যাল কোণ বলে, মানে কোণ আর কি। একটা রেখা যদি এরকম থাকে, আরেকটা যদি এরকম দিই, এই কোণটাকে কি কোণ নামে ডাকা হয়? এটাকে ভার্টিক্যাল কোণ বলে আর কি। যুগল বলকে বাহুর দৈর্ঘ্য দ্বারা গুণ করলে এটা কি বলা হয়? কাপল। এটা হবে মোমেন্ট অফ কাপল। কাপলটা হচ্ছে এরকম আমি এরকমভাবে যদি এই পয়েন্টে যদি চিন্তা করি, এদিকে দুইটা ফোর্স যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এইখানে যে একটা মোমেন্ট তৈরি হচ্ছে, এটাকে বলতেছে কাপল, যুগল কাপল, দুইটা একসাথে আর কি। যুগল বলকে বাহুর দৈর্ঘ্য দ্বারা গুণ করলে পাওয়া যায় হচ্ছে মোমেন্ট অফ কাপল। একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির কি হয়? গতির পরিবর্তন হতে পারে, সাম্যাবস্থায় থাকতে পারে, গতির হ্রাস পাইতে পারে, সবকটি হতে পারে। লব্ধি নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় লব্ধি নির্ণয়ের প্রক্রিয়া, কম্পোজিশন। এটা কম্পোজিশন, যেহেতু দুইটা বল একসাথে আমরা কম্পোজ করতেছি, এটার নাম হচ্ছে কম্পোজিশন। এখন 15 মিটার পার সেকেন্ড গতিতে উপরে ওঠা লিফটে 60 কেজি ভরের ব্যক্তির ওজন কত হবে? তো ওজন, ভরকে যদি আমরা ওজনে, ভর মানে কেজি, এটাকে যদি ওজনে চিন্তা করি, মানে নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে কী হবে? শুধুমাত্র 9.81 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তার মানে 60 কেজি, 60-এর সাথে 9.81 গুণ দিলে যা আসে সেটাই হচ্ছে নিউটন। এখন একটা লিফট যদি আমরা চিন্তা করি, দেখেন আর একটু বিষয় বোঝার বিষয় আছে। একটা লিফটের মধ্যে মানুষ আসে, তো এই লিফটটা উপরের দিকে উঠতেছে, তো এই রশিটার যে টান, কত ত্বরণের রশিটা উপরের দিকে উঠতেছে, এটা যদি বলি, এখন আমি এখানে বলে দিলাম লিফটটা হচ্ছে এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। এই রশিটার যে ত্বরণ, এটা কিন্তু অবশ্যই জি এর চাইতে বেশি হতে হবে।
আমার তো জির একটা ত্বরণ আছেই, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, তো এইটার সাথে আরও এ ত্বরণ নিয়ে উপরে যাইতে হবে, তাহলে কিন্তু আমি এই রশ্মিটার ত্বরণ পেয়ে যাব। জিকে ওভারকাম করে আবার নিচে উপরে যেতে হবে। আর যদি নিচের দিকে নামি তাহলে আমার এই যে জি যে ত্বরণ আছে, এখানে জি ত্বরণ আছে, এখান থেকে কিছু কমায় দিলেই আমি কমেই নিচে নামতে পারবো, কারণ নিচের দিকে যাইতে কষ্ট কম হয়, এই জন্য আমার মাইনাস করলেই হয়ে যাবে। এই বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের যে কোনো বাহুর সাপেক্ষে ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে এ বাহু বিশিষ্ট সবগুলো ত্রিভুজের বাহুই হচ্ছে এ, সবগুলো ত্রিভুজের বাহু হচ্ছে এ, এইটা এ এ এ, তাহলে এটার সেন্টারটা কোথায়? এটার সেন্টারটা হচ্ছে এই জায়গায়, এই বাহুটা থেকে যদি চিন্তা করি, এখান থেকে এটার সেন্টার হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আমি এইচের 3 ভাগের 1 ভাগ, এইচকে যদি 3 ভাগ করি তার 1 ভাগ মান হচ্ছে এইটা, তাহলে এইচের মানটা কত? এইচের মান হচ্ছে আমার বের করে আনতে হবে। এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা লিখতে পারি a/2 হবে, এটা হচ্ছে a/2। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, তাহলে এখানে 4 আসলো, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে হচ্ছে কত? 3a স্কোয়ার বাই 4, তাহলে এইচের মান কত আসলো? √3a/2। এইচের মানটা পাইলাম। এখন এই ভূমি থেকে কতটুকু সেন্টার অফ গ্র্যাভিটি, সিজিটা কতটুকু? এটা হচ্ছে সিজি, 3 ভাগের 1 ভাগ যাইতে হবে, তাহলে এই √3a/2 এটা হচ্ছে 3 ভাগ করে তার 1 ভাগ আমার গেলেই হয়ে যাচ্ছে, তাহলে এটার মান কত হচ্ছে? 3 মানে 2টা √3, তাহলে a/2√3, a/2√3, এটাই হচ্ছে অ্যান্সার। একশো কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল প্রয়োগ করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে বলের মান কত? এই টাইপের একটা আমি আগে একটু দেখালাম। একটা বস্তু আছে, এটা আমি বল অ্যাপ্লাই করতেছি, এই বস্তুটা অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণে মুভ করতেছে, তাহলে এটা বলের মান কত হবে? তাহলে এফ সমান এম এ, এম তো দেওয়া আছে 100 কেজি, আর এই হচ্ছে এটা 500। ভূমি বি উচ্চতা এইচ বিশিষ্ট একটি ত্রিভুজের ভূমির সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো একটা ত্রিভুজ যদি আমরা দেখি, এই একটা ত্রিভুজ, আচ্ছা একটা ত্রিভুজ এখানে নেই, এরকম ত্রিভুজটা নেই, তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা এইচ। তো এই ত্রিভুজের এই ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে সবসময় আমরা এর সিজি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া শিখব, আর তারপরে শেখার পরে যেখানে বের করতে বলবো আমরা ওই পয়েন্টে লাফ দিয়ে চলে যাব, তাহলে আমরা ওই পয়েন্টের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তো এখন এই সিজিতে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এখানে এক্স আই এক্স কত? BH3/36 ত্রিভুজের জন্য। আর যদি এটি আয়তক্ষেত্র হতো, আয়তক্ষেত্রে হলে এখানে IX কি হতো? BH3/12 এটা হতো। এখানে IYটাও সেম হতো, HB3/12 এরকম হতো। এখানে দেখেন এটার সেন্টার বরাবর মোমেন্ট হচ্ছে BH3/12, আমার সেন্টারে তো চাই নাই, আমার চাইছে এই যে এই বেজে ভূমিতে, আমরা এই ভূমিতে চলে যাব, তাহলে এটাতে IB যদি চিন্তা করি, তাহলে সেন্টারটা লিখবো প্রথমে, তারপরে আমরা এখানে যাব। এখানে যাওয়ার শর্তটা কি? এই পুরো জিনিসটার এরিয়া আমার নিতে হবে এবং এই ডিস্টেন্সটা আমার নিতে হবে,
ডি স্কোয়ার। এটা হচ্ছে আমি এতটুকু যোগ করে দেব। দেখেন তাহলে BH³/36 এরিয়া, এটার এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এই ডিস্টেন্সটা কতটুকু আসবো, এটা 3 ভাগের, এইচের 3 ভাগের 1 ভাগ, মানে h/3, ঠিক আছে। তাহলে BH³/36 এখানে মান কত আসবে, BH³/3 18, তাহলে 18 আর 36 এর লসাগু হচ্ছে 36, তাহলে এখানে হচ্ছে BH³ 2BH³, আর এখানে থাকলো কত 2 3, তাহলে 3BH³/36, 3 36, তার মানে BH³/12। এইটা কিন্তু মুখস্থ রাখবেন না, যে কোনো পয়েন্ট, এখানে এ বি বেজের সাপেক্ষে চাইছে, এখানে উপরের এই শীর্ষবিন্দুর সাপেক্ষে চাইতে পারে, এখানে এই পয়েন্টের সাপেক্ষে চাইতে পারে, সেক্ষেত্রে আপনি কয়টা মুখস্থ রাখবেন, তাহলে আমি মুখস্থ রাখবো এইটা। আমি সেন্টারের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শিখবো, তারপরে যে পয়েন্টে আমার চাবে ওই পয়েন্টে আমি মুভ করব। অঙ্ক করার সময় এভাবে করব, এবং এমসিকিউ যখন দিবে তখন আমরা এইভাবে শিখে নেব, সমস্যা নেই। একটা কোনিক্যাল শেপ, যদি একটা সলিড কোন হ্যাজ এ হাইট h and height of the center of gravity of the center above the base, এই কোনিক্যাল শেপটার এগুলো আসে না, এগুলো জাস্ট মুখস্থ রাখতে পারেন। এটা বেস থেকে এটা সেন্টার অফ গ্র্যাভিটি সিজি যদি চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে উচ্চতা 4 ভাগের 1 ভাগ, এখানে হচ্ছে সিজি। ত্রিভুজ যদি চিন্তা করতাম, এটা ত্রিভুজ হলে কি হতো, এই পয়েন্টে এটা হয়তো 3 ভাগের 1 ভাগ, উচ্চতা 3 ভাগের 1 ভাগ, আর কোনিক্যাল শেপটার জন্য 4 ভাগের 1 ভাগ, এই জায়গায় হচ্ছে সিজি বেস থেকে। ডি ব্যাস বিশিষ্ট একটি শ্যাফটের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, একটা শ্যাফটের মোমেন্ট অফ ইনার্শিয়া IXS কত হচ্ছে πd⁴/64, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া। আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা বলবো, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এটার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া Z=I/c, এটা হচ্ছে সূত্র পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র দেখেন কিভাবে এটা হয়। আয়ের মানটা তো আমরা জানি πd⁴/64, আর সি মানে হচ্ছে এটা সেন্টার, অর্ধেক, এটাকে অর্ধেক করলে যে ভ্যালুটা পাবো সেটা, তাহলে অর্ধেক মানে কি d/2, তাহলে 2/d, এখানে থাকলো d3, আর এখানে থাকলো হচ্ছে 32, তাহলে πd³/32, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সি এখানে অনেকে ওয়াই বলে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ হলে ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এই যে আমরা একটু আগে শিখলাম BH³/12। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে তার বরাবর জড়তার ভ্রামক কত, জড়তার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা যদি সবগুলো বাহু যদি এ হয়, তাহলে এটার IXX আমরা কি বের করতে পারবো, BH³/12, বি মানে হচ্ছে এ, এইচ মানে হচ্ছে এ, তাহলে A × A³/12, তাহলে হচ্ছে A⁴/12, এটা আর কি। একটি আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া সিজি বরাবর কত, সিজি বরাবর কত, BH³/12, XX বা ওয়াই HB, ওয়াই যদি চিন্তা করেন তাহলে HB³/12, আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া সিজি বরাবর XX যেহেতু চাইছে, তাহলে BH³/12, XX, এটা তো দুইটা এক্সিস থাকে, এটা হচ্ছে IXX আর এটা হচ্ছে IYY। IXX যখন বের করবো, তাহলে এই X এক্সিস বরাবর বের করতেছি, তাহলে বি কে এটাকে ফ্রি রাখবো, BH³/12, এটা। আর যখন IYY বের করবো, ওয়াই কে ফ্রি রাখবো, মানে এইচ কে ফ্রি রাখবো, HB³/12, এই সূত্রটা মনে রাখবো।
একটি ডি ব্যাসের গোলাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, ডি ব্যাস গোলাকার সেকশন, এটা আগে শিখলাম, পাই ডি টু দি পাওয়ার 4/64। দ্য ইউনিট